স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে 7 দিন থাকবে এই লকডাউন। করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জরুরি পরিষেবা ছাড়া এই সময় সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। লকডাউন কার্যকরে পুলিশ এবং বিজিবির সাথে মাঠে থাকতে পারে সেনাবাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন আয়ের মানুষের খাবারের ব্যবস্থা না করলে লকডাউন বাস্তবায়ন অসম্ভব। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। লকডাউনের মাঝেও সাধারণ মানুষের বাড়ি যাওয়ার বাঁধ ভাঙা জোয়ার ছিল গেল ঈদে। কঠোর বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানেননি। পরে বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। বর্তমানেও বিধিনিষেধ চরমভাবে উপেক্ষিত। এ পরিস্থিতিতে বুধবার রাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি তাদের 38তম সভায় দেশে 14 দিনের শাটডাউন দেওয়ার সুপারিশ করে। শুক্রবার রাতে সরকার ঘোষণা দেয় কঠোর লকডাউনের। সোমবার থেকে এই লকডাউন কার্যকর হবে 1 সপ্তাহের জন্য। আগামী 1 সপ্তাহের জন্য 28 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য আমরা এই কঠোর বিধিনিষেধ দেব। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো, কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ছাড়া সব প্রকার যানবাহন। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবেন। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতা মুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ নিয়ে শনিবার 26 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। বিশেষজ্ঞদেরও পরামর্শ, করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ কঠোরভাবে পালনের বিকল্প নেই। মানুষ যদি ঘরে আবদ্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে, গণপরিবহন বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, তাহলে যেটা হবে যে আমরা সংক্রমণের যে শৃঙ্খলটা সেটাকে ভাঙতে পারবো। সাধারণ জনকে সম্পৃক্ত না করে, নিরন্ন ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের বিষয়টি নিশ্চিত না করে যদি লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীকেও নামানো হয়, তাতেও কোনো কার্যকর ফল বয়ে আসবে বলে আমাদের মনে হয় না। গেল 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে তা বাড়িয়ে 15 জুলাই পর্যন্ত করা হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে লকডাউনের খবরে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গণপরিবহন না থাকায় যে যেভাবে পারছেন সেইভাবেই রওনা দিচ্ছেন বাড়ির পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শিমুলিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, ঘাটে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর গণপরিবহন যেহেতু বন্ধ, মানুষ আসলে কিভাবে যাচ্ছে? ধন্যবাদ অর্থী। আর কিছুদিন পরেই প্রাথমিকভাবে আসছে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা কঠোর লকডাউন বাস্তবায়নের, সেই ঘোষণার পরই দেখা গিয়েছে যে এই যে ঘাটগুলো রয়েছে যেখান থেকে বিভিন্ন জেলার মানুষের পারাপার হয়ে থাকেন, বিভিন্ন জেলায় যেয়ে থাকেন। তো আমরা সকাল থেকেই এই শিমুলিয়া ঘাটে অবস্থান করছি এবং সেখানে যতটুকু দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া ভিড়, এবং যখনই কোনো অ্যাম্বুলেন্সের গাড়ি আসছে সেই গাড়ির মধ্যে দেখা গিয়েছে যে রোগী, তার সাথে রোগীর স্বজনরা সহ তারা এই ফেরিতে উঠছেন। এবং সেই দিক দিয়ে যেই ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কার, সেই গাড়িগুলো কিন্তু অনেক সংখ্যায় বলা চলে যে অনেক বেশি। কারণ আমরা জানি যে এই সরকারের নির্দেশনার মধ্যে রয়েছে যে কোনো প্রকার যেন গণপরিবহন ঢাকা থেকে ছেড়ে না যেতে পারে, এবং যে কয়েকটি জেলাকে কঠোর লকডাউনের আওতায় নেওয়া হয়েছে সেই জেলাগুলো থেকে যেন কোনো গাড়ি রাজধানীতে প্রবেশ করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। তবে এই ঢাকা মাওয়া যেই মহাসড়ক, সেই সড়কের মধ্যে কোনো প্রকার গণপরিবহনগুলো না থাকলেও এই মানুষ একটি প্রশ্ন থেকে যায়, তারা এই শিমুলিয়া ঘাটে কিভাবে আসছেন। তো সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি যে ব্যক্তিগত যে গাড়িগুলো, আগেও আমি আপনাকে বলেছি, এই ব্যক্তিগত গাড়িতে করেই কিন্তু তারা এই শিমুলিয়া ঘাটে আসছেন, এবং এই যে নির্দেশ
নির্দেশনা সামনে আসতে যাচ্ছে কঠোর লকডাউনের, সেই নির্দেশনাকে কেন্দ্র করে মূলত তাদের এই রাজধানী ছেড়ে যাওয়া এবং যেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যেই এই নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো কিন্তু আমরা এই ঘাটে দেখতে পাচ্ছি যে অনেকটাই উপেক্ষিত, কারণ মানুষের অনেক সংখ্যা এবং উপচে পড়া যে ভিড়, সেই ক্ষেত্রে করোনার যেই নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু আসলে অনেকটা বাস্তবায়ন হচ্ছে না। তো এই শিমুলিয়া ঘাট থেকে এই মানুষের ঘরমুখ যে মানুষ তারা কিন্তু অনেকেই আসছেন এবং কিছুক্ষণ পরপরই ফেরি যাচ্ছেন। তো বলা চলে যে অনেক উপচে পড়া ভিড় এই শিমুলিয়া ঘাটে। তো এই শিমুলিয়া ঘাট থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। অর্থী, ধন্যবাদ আলী আপনাকে। শিমুলিয়া ফেরিঘাট থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী তালুকদার। এদিকে আজ ভোর 6টা থেকে লালমনিরহাট পৌর এলাকায় শুরু হয়েছে বিশেষ লকডাউন। এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী রেজাউল করিম মানিকের কাছ থেকে। তিনি লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। মানিক, লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক তৎপরতা কতটা দেখতে পাচ্ছেন আর মানুষ কতটা মেনে চলছে? অর্থী, আপনাকে ধন্যবাদ। আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে লালমনিরহাটের বিশেষ লকডাউন। অর্থাৎ করোনা পরিস্থিতির আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণে জেলা প্রশাসন বাধ্য হয়ে কিন্তু লালমনিরহাট পৌর এলাকায় এই লকডাউন বাস্তবায়নের কাজ করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রশাসন বেশ সরব রয়েছে লকডাউন বাস্তবায়নে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে শহরের মিশন চত্বরে পুলিশ এবং বিজিবির যৌথ আপনার কার্যক্রম চলছে। এখানে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার সাথে একটু কথা বলতে চাই যে এই লকডাউন বাস্তবায়ন আসলে তাদের কি কি পদক্ষেপ তারা হাতে নিয়েছেন, কিন্তু আপনার সাথে কথা বলতে চাই আপনারা লকডাউন আজকে থেকে লকডাউন, তো এই লকডাউন বাস্তবায়নে কি কি পদক্ষেপ আপনারা হাতে নিয়েছেন? জি ধন্যবাদ। আপনারা জানেন যে লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হয়, এখানে করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকালকে আমাদের থেকেই মানে রাত থেকেই নির্দেশনা যেটা ছিল যে আজ সকাল 6টা থেকে করোনা উপলক্ষে আমাদের সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন হবে। জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য সকল যানবাহন, সকল ধরনের দোকানপাট, বিপণী বিতান সবকিছুই বন্ধ থাকবে। আমরা জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। লকডাউন মানিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লালমনিরহাট থেকে সেখানকার বিশেষ লকডাউন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। গেল এক সপ্তাহে দেশে করোনা কেড়ে নিয়েছে 630 জনের জীবন। নতুন করে শনাক্ত 37,600 জন। এমন অবস্থায়ও সরগরম রাতের কারওয়ান বাজার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউ, কারো মুখে নেই মাস্ক। আর এসব দেখভালও করছে না সরকারের কোনো কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে দিলে কঠিন পরিস্থিতি সামনে। আরো জানাচ্ছেন প্লাবন রহমান। এই হচ্ছে রাজধানীর কারওয়ান বাজার। করোনাকাল চলছে, মানুষের সংক্রমণ মৃত্যু বাড়ছেই, কিন্তু রাতের বাজারের এমন ছবি দেখে তা বোঝার কোনো উপায় নেই। চলছেন যে যার মতো, ক্যামেরার কোনো ফ্রেমে খুঁজে পাওয়া কঠিন স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা মাস্ক। মাস্ক তো পরে গেছে বাতাসে আওয়ার সময়, কারণ এরকমই অবস্থা ভাই। আপনি তো মাস্ক পরেন না? না ভাই, পরি নাই ভাই। ভয়টা লাগে না? মানুষ তো মারা যাচ্ছে। ইনশাল্লাহ ভয় লাগে, আল্লাহরে ভয় করলে বান্দারে ভয় করে লাভ নেই। মাছ রেখে আইছি না আছে, ভয় লাগে না? লাগবে। অথচ সবশেষ শুক্রবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশবাসী। মারা গেছে 108 জন। এর আগে একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুধু তাই নয়, গেল এক সপ্তাহের তথ্য বলছে ক্রমাগতভাবে বেড়েই চলেছে করোনায় মৃত্যু সংক্রমণ। গত এক সপ্তাহে সারা দেশে মরণব্যাধি করোনা জীবন কেড়ে নিয়েছে 630 জনের। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 37,000 মানুষ। তারপরও এমন বেপরোয়া সাধারণ খেটে খাওয়া মানুষ। মরণ তো একদিন আছে, আর করোনা হচ্ছে কি আপনার যে সিচুয়েশন এখন, করোনার কেউই ভয় পায় না। সবসময় বাজারে থাকা যেরকম সেই রকমই তো চলতে হবে। মাস্ক লাগে না দাদা, নামাজ পড়লে চলবো, আর কিছু লাগবো না। শুধু নামাজ ছাড়া আর কিছু লাগবো না, মাস্ক পরা লাগবো না, শুধু নামাজ পড়বো, আর কিছু লাগবো না। এমন বাস্তবতায় আসছে কঠোর লকডাউন, যেখানে জরুরি সেবা ছাড়া দেশব্যাপী বন্ধ থাকার কথা সব। বিশেষজ্ঞরা বলছেন এবার আর ঢিলে ঢালা লকডাউনের সুযোগ নেই। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যারা মানবে না তাদের আইনি প্রয়োগের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে হবে, তাদের স্বাস্থ্যবিধি মানাতে হবে।
এবং পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও আরো উন্নত করতে হবে। শুরু থেকেই সরকারের বেশিরভাগ পদক্ষেপ উপেক্ষা করেছে সাধারণ মানুষ, তেমন কঠোরতাও দেখা যায়নি সরকারের পক্ষ থেকে। বর্তমান সময়ে করোনায় আবার সংক্রমণ মৃত্যু উদ্বেগ ছড়ালেও এরকম নিম্নবিত্ত মানুষের মধ্যে কিংবা কর্মজীবীদের মধ্যে করোনা সম্পর্কে ভয় ডর নেই বললেই চলে, যে কারণে এই রাতেও পুরো কারণবাজার এলাকায় মানুষের মুখে মাস্ক খুঁজে পাওয়া যেন কঠিন। আর তো বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের লাগাম টানতে এখন সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করার বিকল্প নেই। প্লাবন রহমান, নিউজ 24, কারণবাজার, ঢাকা। দর্শক, যেমনটা জানিয়েছিলাম, লকডাউনের খবর পেয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া ফেরিঘাটে আসলে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি জানাচ্ছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু লকডাউন চলছে, আর লকডাউনের কারণে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ কিন্তু ঘরমুখী হচ্ছে। আমি একটি বিষয় আপনাকে দেখাতে চাচ্ছি, দৌলতদিয়া ফেরিঘাটে কিন্তু এই মুহূর্তে একটি ফেরি রয়েছে, যে ফেরিটি কিন্তু পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে পাটুরিয়া ঘাট থেকে যে সকল ফেরিগুলো আসছে, আমি সকাল থেকে খেয়াল করেছি, যে ঘুরে দেখেছি দৌলতদিয়ার 4টি ফেরিঘাটেই কিন্তু যে সকল ফেরিগুলো আসছে, প্রত্যেকটি ফেরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসছে। এই সকল যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে লকডাউনের পর সরকার যে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাটডাউন, আর এই শাটডাউনে কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত হয়ে পড়বে, যে কারণেই কিন্তু তারা ঢাকা থেকে ঘরমুখী হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা ঘরের দিকে আসছে। তো সকাল থেকে যে ফেরিগুলো পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয়, সকল যাত্রী কিন্তু অভিযোগ করেছেন, মহাসড়কে কোনো গণপরিবহন না থাকার কারণে কিন্তু তাদেরকে ছোট ছোট যানবাহনেই কিন্তু ঢাকা থেকে আসতে হচ্ছে। তো একটি বিষয়, আরেকটি বিষয় আমরা জানি যে দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু যে সকল যাত্রী দূরপাল্লায় যাচ্ছে, তাদের কিন্তু ছোট ছোট গাড়ি, যেরকম অটো রিক্সা, টেম্পু, মোটর সাইকেলের কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং প্রত্যেকটি ফেরিতে কিন্তু আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সে সকল ব্যক্তিগত গাড়িতে কিন্তু যাত্রীদের গাদাগাদি করে যাত্রী চলাচল করছে। তো আমরা এই সকাল থেকে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এ সময় কিন্তু যাত্রীদের মধ্যে কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিষয়টি আমরা দেখতে পাইনি। সকলেই কিন্তু গাদাগাদি করে কিন্তু তারা ঘরমুখী হওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। অর্থী, ধন্যবাদ শামীম আপনাকে। আমাদের সাথে সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত হয়েছিলেন দৌলতদিয়া ফেরিঘাট থেকে। এদিকে লকডাউনের ঘোষণায় বাজারে বেড়েছে ক্রেতার ভিড়, সেই সাথে হঠাৎ করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের চক বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। লকডাউনের ঘোষণার পর বাজারে ক্রেতা বেড়েছে কতটা, আর দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি যথার্থ বলছেন যে সোমবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ, সেই সুযোগে কিন্তু দেখা যাচ্ছে যারা বিক্রেতা তারাও কিন্তু আসলে যে সব পণ্যের দাম একেবারে বেড়ে দিয়েছেন। এমনকি লকডাউনের খবর হওয়ার পর থেকে কিন্তু আসলে ঘোষণা আসার পর থেকে কিন্তু আমরা দেখছি কিন্তু আজকে সকাল থেকে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি যেই বাজারে আছি সকাল থেকে কিন্তু খুব একটা ভিড়। তারা কিন্তু আসলে সবাই কিন্তু আসলে বাজার করার জন্য খুব একটা বিভিন্ন দোকানে তারা চেষ্টা করছেন, বাজার করে কিন্তু আসলে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সব মিলে বলা যায় যে মানুষ যেভাবে অস্থির হয়ে উঠেছেন, লকডাউনের মধ্যে সব কিছু বন্ধ থাকবে। এর আগেও আমরা দেখেছি কিন্তু কাঁচা বাজারগুলো অনেক সময় কিন্তু খোলা থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম নাও হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আগে ভাগে কিন্তু আসলে যে বাজার করার যে চেষ্টা করছেন, সেটার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে পণ্য সংকটের কথা বলছেন, এবং পণ্য সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু আসলে সব পণ্যের দাম কিন্তু অনেকটা বাড়িয়ে নিচ্ছেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো, এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি, এমনকি যারা ক্রেতা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। আমরা একটু কথা বলতে চাচ্ছি, চাচা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সোমবার থেকে কঠোরভাবে কিন্তু লকডাউনে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বাজারগুলিতে মানুষের কিন্তু অনেকটা ভিড়। সেই জন্যে সবাই বাজার করে ফেলতেছে, লকডাউন আগে সেই জন্য লোকজন বাজার করে ফেলতেছে আর কি, আগে এই জন্য লোকজন বেশি এসছে আর কি। লকডাউন হবে তো সেই জন্য লোকজন সবাই বাজার করে ফেলতেছে আগে ভাগে।
দাম তো মোটামুটি আর কি, এমন বেশি না। পণ্যের দাম হচ্ছে কিন্তু একটু চাহিদা মোটামুটি বৃদ্ধি একটু আর কি, মানে বাড়তে একটু। ধন্যবাদ জয়। আমাকে চট্টগ্রামের চক বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মাদক প্রতিরোধে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডোপ টেস্ট বা শরীরে মাদক বা নেশা জাতীয় দ্রব্য আছে কিনা সেই টেস্টের বিষয়েও নিয়ম আসছে বলে আভাস দেন তিনি। বিশেষজ্ঞদের মতে মাদককে রুখতে প্রয়োজন রাষ্ট্র, সমাজ এবং পরিবারের সার্বিক প্রচেষ্টা। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন আর গাঁজার বাইরেও অন্তত 20 ধরনের মাদক সেবন করে বাংলাদেশের মাদক সেবীরা। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গাঁজা, আর এলএসডি সহ নিত্য নতুন মাদকের দেখা দিন দিন বেড়েই চলেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি সমীক্ষা বলছে দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় 36 লাখ। 2018 সালে প্রকাশিত এ সমীক্ষায় বলে দেয় দেশে মাদকের অবস্থা কি ভয়াবহ। মাদকাসক্তদের মধ্যে 98% ধূমপায়ী এবং 80% মতো অপরাধী জড়িত। ঢাকা শহরে 30% ছেলে এবং 17% মেয়ে। এটা তো ইয়াবা আছেই, তার সঙ্গে খাত নামে একটা মাদক সেটাও কিন্তু যুক্ত হয়েছে, এর সঙ্গে ফেন্সিডিল, গাঁজা। শুধু এই ধরনের সব মাদক কিন্তু এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে এবং তরুণদের মধ্যে কিন্তু এই ধরনের মাদক গ্রহণের আসক্তির পরিমাণও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশি আয়ের মানুষের মধ্যে মাদক সেবনকারী বেশি, এমন তথ্য উঠে আসে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষায়। তবে মাদক মূলত দেশের বাইরে থেকে আসে, আর এই মাদক প্রতিরোধে সরকার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের বর্ডার গার্ডসকে আমরা অত্যাধুনিক বাহিনী হিসাবে আমরা রূপান্তরিত করছি। জনবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ভারত এবং মায়ানমার সীমান্তে আমরা সেন্সর বসাচ্ছি, যাতে করে যারা অতিক্রম করবে, সীমানা অতিক্রম করবে, যারা কন্ট্রোল রুম থেকে যারা আমরা দেখতে পাই। মাদক সেবনকারীদের মধ্যে মানসিক রোগ, মারাত্মক অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা, সিজোফ্রেনিয়া সহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। পরবর্তীতে দেখা দেয় জটিল সব রোগ। আমরা শুধু ড্রাগ টেস্ট শুধু চাকরির ব্যাপার না, আমরা প্রতিনিয়ত যারা চাকরি করেন তাদেরকে ড্রাগ টেস্ট করছি, বিশেষ করে আমাদের নিরাপত্তা বাহিনীতে। শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর মাদকের পেছনে প্রায় 60,000 কোটি টাকা নষ্ট হচ্ছে। এছাড়াও গেল 10 বছরে মাদকাসক্তির কারণে অন্তত 200 মা বাবা খুন হয়েছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন সকাল 10টার সংবাদ। করোনাকালে দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার এবং কর্মসংস্থানের প্রবাহ বাড়াতে অপ্রদর্শিত অর্থ আবাসন, শেয়ার বাজার এবং উৎপাদনশীল নানা খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে অপ্রদর্শিত অর্থ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্প খাতে বিনিয়োগ হলে দেশ থেকে টাকা পাচার কমে আসবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। তবে এক্ষেত্রে যুগ যুগ ধরে নয়, সময় বেঁধে তা সুনির্দিষ্ট করা যেতে পারে বলে মত উদ্যোক্তা এবং বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে নতুন করে কোনো ঘোষণা দেননি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তবে আয়কর অধ্যাদেশের 19 ধারা অনুযায়ী এনবিআরের কয়েকটি শর্ত মেনে এবং নির্দিষ্ট পরিমাণ কর ও জরিমানা দিয়ে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করা যাবে। অপ্রদর্শিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা গেলে অর্থনীতিতে চাঙ্গা ভাব থাকবে এবং অর্থ পাচার কমে আসবে বলে মনে করছেন অনেক ব্যবসায়ীরা। তবে ঢালাওভাবে সারা জীবনের জন্য নয়, বরং নির্দিষ্ট সময় নির্ধারণের কথা বলছে এফবিসিসিআই। আর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেব বলছে, মহামারীর এই সময়ে এই সুযোগ অব্যাহত থাকলে কমবে মুদ্রা পাচার। আগামী অর্থ বছরে যদি সেই সুযোগ রাখা হয়, তাহলে অবশ্যই এর বহুগুণ টাকা আমাদের অর্থনীতিতে ফেরত আসবে, যাতে আমাদের দেশ থেকে টাকাগুলো পাচার হয়ে না যায়। এই যে 15,000 কোটি টাকা আমাদের অর্থনীতিতে বিনিয়োগ হয়েছে, এই টাকাগুলো যদি বিনিয়োগ হওয়ার সুযোগ না হতো, তাহলে কিন্তু এই টাকাগুলো বিদেশে চলে যেত। ইকোনমিক জোনস গুলো আসছে, অনেকগুলো অ্যাভিনিউজ আসছে, বড় বড় অবকাঠামো হচ্ছে। এটা সুনির্দিষ্ট একটা সময়ের জন্য কোনো উৎপাদনশীল খাতে এই টাকাটা যদি ব্যয় করেন, তাহলে দেশের উপকার হয়,
অর্থনীতি চাঙ্গা হয় এবং একই সঙ্গে কর্মসংস্থানও হয়। হিসাব বলছে এখন পর্যন্ত অপ্রদর্শিত প্রায় 14,000 কোটি টাকা অর্থনীতির মূল স্রোতধারায় এসেছে, যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 1,500 কোটি টাকা। কালো টাকা নিয়ে নানা মতবিরোধ থাকলেও বৈধ উপায়ে আয় করেছেন, কিন্তু কর দেয়নি। এমন অপ্রদর্শিত অর্থ কর পরিশোধ সাপেক্ষে কেউ বিনিয়োগ করতে চাইলে তা বিবেচনার কথা বলছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তোমার একটা অ্যাপার্টমেন্ট আছে বিক্রি করেছো, রেজিস্ট্রেশন কস্ট ইজ হাই, সুতরাং তোমার দাম কম দেখাচ্ছ। বৈধভাবে উপার্জিত, কিন্তু টাকার অঙ্কটা যেটা ঘোষণা দেওয়া হচ্ছে সেটা আন্ডারস্টেটমেন্ট হচ্ছে। এইরকম কিছু ক্ষেত্রে হলে সেটাও সে একটা সীমা রেখা দেওয়া উচিত। আর এবং সেখানেও এই বছরের অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট এবং তার উপরে জরিমানা নিয়ে দেওয়া উচিত। মহামারীর এই সময়ে শিল্প, স্বাস্থ্যসহ অর্থনীতির নানা খাতে অপ্রদর্শিত অর্থ নিয়োগের সুযোগ অব্যাহত থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি বাড়বে বলে মত ব্যবসায়ীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সদর এবং আশপাশের এলাকায় চলছে নদী শাসনের কাজ, অথচ এরই মধ্যেই প্রকল্প এলাকায় হচ্ছে ভয়াবহ নদী ভাঙন। ফলে এলাকা ছাড়ছে মানুষ। নদী ভাঙনের শিকার নিরুপায় পরিবারগুলো স্থানীয় উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে, অথচ পানি উন্নয়ন বোর্ডেও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী কিংবা ঠিকাদার কেউই ভাঙন ঠেকাতে এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দোয়ারাবাজার সদরের দোয়ারাবাজার ডিগ্রি কলেজ থেকে পূর্ব মসিমপুর পর্যন্ত এবং লক্ষ্মীবাউর ও বেতুরা এলাকার নদী ভাঙন ঠেকানোর জন্য 191 কোটি টাকার নদী শাসন কাজ চলছে। গেল নভেম্বর থেকে ওই এলাকার জন্য তৈরি করা হচ্ছে ব্লক, কিন্তু এখনও সেসব ব্লক ফেলা হয়নি। অথচ গেল মার্চ থেকে উপজেলা সদরের বেশ কয়েকটি গ্রামে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। পূর্ব মসিমপুরের 18টি পরিবার এরই মধ্যে ভিটে মাটি হারিয়ে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। অর্ধ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে সড়কের পাশে। এই ঘরটার মধ্যে ভাঙ্গা নিয়ে গিয়ে সামান্য একটুখানি রয়েছে, নিটিও যদি নিয়ে গিয়ে আমরা কই যাইমু। আমরা বর্তমানে একটা ঘর আছে আর 7টা ঘর আমরা উইরা কই গেছে, ছিন্নপূর্ণ নাই। এখন পর্যন্ত আমাদের কোনো নদী ভাঙ্গনের কোনো কাজ শুরু হয় নাই। পানি কমলে ব্লক নদীতে ফেলা হবে বলে জানান সুনামগঞ্জ পাওয়ার বোর্ড নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা। গত 6-7 মাসে আমাদের এই নদী রক্ষা কাজের যে ব্লক এগুলোর তৈরি কাজ করা হয়েছে, এগুলোর আগামী শুষ্ক মৌসুমে ইনশাআল্লাহ আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ আরম্ভ করতে পারবো। নদী ভাঙন ঠেকানোর কাজ চলমান অবস্থায় প্রকল্প এলাকায় ভাঙন ভয়াবহ হলে সংশ্লিষ্ট ঠিকাদারেরই আপৎকালীন কাজ করার নিয়ম রয়েছে, এমন দাবি করে স্থানীয়রা বলছেন দোয়ারাবাজারে সেটি হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সম্প্রতি নওগাঁর আম্রপালি আম আবারও গেল ইংল্যান্ডে। এ নিয়ে বছর পরপর 2বার রপ্তানি হলো। শুধু ইংল্যান্ডে নয়, ফিনল্যান্ড, ইটালি ও সুইডেনেও নওগাঁর আম যাবে এবছর, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশে আম উৎপাদনকারী জেলা হিসেবে বেশ পরিচিতি পেয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর ও পত্নীতলার আংশিক এলাকা আম্রপালির জন্য বিখ্যাত। 21 জুন নওগাঁর বরেন্দ্র অ্যাগ্রোর মালিক সোহেল রানার বাগান থেকে আম্রপালি দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে রপ্তানি হলো। 140 বিঘা জমিতে 1,500 আম্রপালি জাতের আম গাছ লাগিয়েছেন সোহেল রানা, আর সেখানে প্রায় 500 আম্রপালি গাছের ফ্রুট ব্যাগিং করেছেন কেবল বিদেশ রপ্তানির জন্য। আম্রপালি রপ্তানি করে বেশ লাভবান হয়েছেন বলে জানালেন তিনি। আগামীতে আমাদের কৃষি অফিসের সহায়তায় যে কন্ট্রাক্ট ফার্মিং করতে হয় আম রপ্তানির জন্য, এটা ইনশাল্লাহ আগামীতে ব্যাপক পরিসরে হবে এবং প্রচুর আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। তার আমবাগানে 15 থেকে 20 জন শ্রমিক প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান শ্রমিকরা। আমরা এখানে 15-16 জন মিলে কাজ করি, আমরা এই থেকে আমরাও সংসার চালাই। তাদের দেখে আমরা শিক্ষিত যুবকেরা যে আমরা উৎসাহিত হচ্ছি।
যে আম্রপালি দেশের বাজারে ২,০০০ টাকা মন দরে বিক্রি হয়, সে আম রপ্তানিকারকদের কাছে ৪,০০০ টাকা মন দরে বিক্রি করছেন চাষিরা, জানান উপজেলা নির্বাহী অফিসার। এক্সপোর্ট হওয়ার পরে সেখান থেকে যে ফিডব্যাকটা এসেছে যে তারা এটার আমের যে গুণগত মান তাতে তারা অত্যন্ত সন্তুষ্ট। বিষমুক্ত আম চাষ এবং রপ্তানির কাজে কৃষি বিভাগ সব ধরনের সাহায্য করছেন বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি কোনো শিক্ষিত তরুণ বা বেকার কেউ তাকে অনুসরণ করেন, তা আমরা আশা করব আরো হয়তো ভালো করতে পারেন কেউ, তবে উনি যেটা করছেন এটা আসলে অনুসরণীয়। গত 17 জুন প্রথমবারের মতো 1 টন বা 1000 কেজি এবং 21 জুন 1240 কেজি আম্রপালি ইংল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের কৃষ্ণাঙ্কুর জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে 22 বছর 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার মার্কিন আদালতের এই রায়কে ঐতিহাসিক বলছেন অনেকেই। আদালতের ঘোষণায় স্বাগত জানিয়েছে ফ্লয়েডের পরিবার। 45 বছর বয়সী সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা হত্যার 3টি অভিযোগই আদালতে প্রমাণ হয়। বিচারক বলেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গের কারণে তাকে সাজা দেওয়া হয়েছে। ফ্লয়েড হত্যার বিষয়ে গত এপ্রিলেই দোষী সাব্যস্ত হন অভিযুক্ত ডেরেক চোভেন। ফ্লয়েডের বোন ব্রিজিট ফ্লয়েড বলেন, পুলিশের এই জঘন্য ঘটনাটিকে শেষ পর্যন্ত রাষ্ট্র গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই রায় যথাযথ হয়েছে। জাল নোট ব্যবহারের অভিযোগে পুলিশ কর্মকর্তা ডেরেক চোভিন 2020 সালের 25 মে ফ্লয়েডকে 9 মিনিট ঘাড়ে হাঁটু চেপে বসে থাকলে শ্বাসরোধ হয়ে মারা যায় তিনি। এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ঝড় বয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে 12 তলা ভবনের একাংশ ধসের ঘটনায় এখন পর্যন্ত 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে 1.5 শতাধিক মানুষের বেশি চাপা পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মিয়ামি-দাদে কাউন্টির 12 তলা বিশিষ্ট আবাসিক ভবনটি ধসে পড়ায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 80টি গাড়ি। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। নিরাপত্তার স্বার্থে আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 1980 সালে নির্মিত হয়েছিল ভবনটি। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন সকাল 10টার সংবাদ। জানাবো খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অলিখিত ফাইনালে আজ মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় আসরের শিরোপা নির্ধারণ হতে যাচ্ছে শেষ দিন। নানা সমীকরণ নিয়ে ম্যাচের আগেই উত্তেজনা বিরাজ করছে মাঠের বাইরেও। মিরপুরের শের বাংলায় আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। দীর্ঘ 44 দিনের বিরতির পর আজ থেকে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টায় রহমতগঞ্জের বিপক্ষে লড়বে টেবিল টপার বসুন্ধরা কিংস। 15 ম্যাচে 43 পয়েন্ট পাওয়া বসুন্ধরা কিংসের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। অপরদিকে আন্ডারডগ হিসেবে এই ম্যাচ কিংসের রুখে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।